ভালোবাসা আসলে বোঝা নয়, তবু অদ্ভুতভাবে মানুষকে নত করে ফেলে। আমিও ধীরে ধীরে ভেঙে পড়ছি, নত হয়ে যাচ্ছি। হাদি ভাই আমার কাঁধে এমন এক ভালোবাসার ভার তুলে দিয়েছেন যে আর মাথা তুলে দাঁড়ানোর শক্তি পাচ্ছি না। কোথাও তাকাতে পারছি না। আমি কিভাবে মুখ তুলব? মালিহার কণ্ঠ কেঁপে উঠল, কান্না সুরে ভেসে গেল তার শেষ কথাগুলোতে। ওয়াজদান অনুভব করল তার ভিতরে এক অসহ্য যন্ত্রণা দানা বেঁধেছে। যেদিন প্রথমবার তাকে দেখেছিল তখন স্বপ্নেও ভাবিনি এই মানুষটাই একদিন আমার হৃদয়ের দরজায় দরজা হয়ে দাঁড়াবে। 24 ঘন্টা আগেও যদি কেউ এসে আমাকে জিজ্ঞেস করত, তুমি কি ওয়াজদানকে ভালোবাসো, আমি বিন্দুমাত্র দ্বিধা না করে বলতাম, হ্যাঁ আমি তাকে ভালোবাসি। কিন্তু আজ এই মুহূর্তে যদি সে ভালোবাসা, যদি সে একই প্রশ্ন আবার কেউ করে, আমি তাকে উত্তর দেব, না আমি ওয়াজদানকে ভালোবাসি না। ওয়াজদান থমকে গেল, তার নিঃশ্বাস যেন গলায় আটকে আসছিল। ঠিক তখনই মালিহার কণ্ঠে ভেসে এলো একটি নিঃশ্বাস বন্ধ করে দেওয়া স্বীকারোক্তি, আমি ওয়াজদানের প্রেমে পড়েছি। ওয়াজদানের ঠোঁট রক্তাক্ত হয়ে উঠল। অজান্তে সে নিজের ঠোঁট চেপে কামড়ে রেখেছিল। ফোনের ওপাশে কান্নার শব্দ মিলিয়ে যাচ্ছিল। তারপর এক দীর্ঘ নিস্তবতা। মালিহা আবার বলে উঠল, কিন্তু ভালোবাসা কিভাবে ভাগ করা যায় বলো? ভালোবাসাকে কোথায় রাখতে হয়, কাকে উপরে কাকে নিচে দিতে হবে, এসব আমি কোনোদিনই শিখিনি। আমি শুধু ভালোবাসতে জানি। আমি বাবাজানকে ভালোবাসি, হাদি ভাইকে ভালোবাসি, আর ওয়াজদানকেও ভালোবাসি। অথচ যখন ভালোবাসার পরীক্ষা এলো তখন কোন ভালোবাসাকেই পুরোপুরি রক্ষা করতে পারলাম না। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। কান্নার বেদনায় বুকের ভিতর থেকে কেঁপে উঠছিল। তার হৃদয় রিসিভারের উপাসে ওয়াজদান চুপ করে বসেছিল। তার আঙুল মুঠো হয়ে আসছিল ধীরে ধীরে। মনে হচ্ছিল হৃদয় যেন একসাথে হাজার ঝড় বয়ে যাচ্ছে। কেন আমার জীবনে অলৌকিক কিছু ঘটে না? যদি অন্তত একবার তাকে দেখে হৃদয় ভরে নিতে পারতাম। আমি যদি চোখ বন্ধ করে খুলে দেখি আমার সামনে ওয়াজদান দাঁড়িয়ে আছে। মালিহা সত্যি চোখ বন্ধ করল, তারপর আস্তে আস্তে চোখ খুলল। সামনে ছিল শূন্যতা, এক নিঃসঙ্গ অদৃশ্য বিন্দু। তার কণ্ঠ নিস্তব্ধতায় তলিয়ে যাচ্ছিল। তাহলে আমি তাকে আমার হৃদয়ের সব কথা বলে দিতাম, বলতাম তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সে আমার জীবনের একমাত্র স্বপ্ন। আমি তাকে এত ভালোবেসেছি, এত গভীরভাবে, যে আর এই ভালোবাসা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কত চেয়েছি নিজেকে তার কাছ থেকে দূরে রাখতে, কিন্তু তার অনুপস্থিতি চিন্তাতেই আমার প্রাণ যেন ছিঁড়ে যায়। কতবার ভেবেছি, ইস যদি একবার সে ফিরে আসতো, শেষবারের মতো আমি একবার প্রাণ ভরে তাকে দেখে নিতাম। অথচ এখন তো সারাটা জীবন তাকে ছাড়া কাটাতে হবে, দীর্ঘ যুগ পার করতে হবে তাকে ছাড়া। তাকে ছাড়া বেঁচে থাকার মতো অন্তত একটা আশ্রয় তো থাকা যায়। সে 2 হাতে রিসিভার চেপে ধরে কাছে এলো। একবার সে বলেছিল, আমি কি আপনার 24 ঘন্টার একটি ঘন্টাও পেতে পারি? আজ আজ যদি কেউ কে তাকে জিজ্ঞেস করত, সে কি তার পুরো জীবনের ভিড় থেকে একটি মুহূর্ত আমাকে দিতে পারবে না? শুধু একটি মুহূর্ত, কেবল একবার দেখা দিতে পারবে না? তার অস্তিত্ব যেন সেই কান্নার ঢেউয়ে গলে যাচ্ছিল। ওয়াজদান সহ্য করতে না পেরে বলে উঠল। মালিহা তার নাম উচ্চারণ হতেই যেন সময় থমকে গেল। ওয়াজদানের কণ্ঠ চিনতে এক মুহূর্ত লাগলো না। সেই আকুলতা যেন সেই অনন্ত প্রার্থনা, যা এতদিন কেবল কল্পনায় ছিল, এখন সত্যি স্পর্শযোগ্য হয়ে উঠল। মালিহা স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো সে
ভুল শুনছে, কিন্তু সে কিছু বলল না, চুপচাপ রিসিভার রেখে দিল। ওয়াজদানও কিছু বলতে পারল না। সারা পৃথিবী যেন থেমে গেল সে নীরবতার মাঝে। আফাক ওয়াজদানির তীব্র টানটান মুখের দিকে তাকিয়ে ভাবছিল মালিহা কি এমন বলেছিল যার প্রভাবে রিসিভারের ওপর তার আঙুল শক্ত হয়ে উঠেছিল। চোখের কোণে অদৃশ্য অশ্রু জমে গিয়েছিল। একদম কষ্টে সে মালিহার নাম নিয়ে উঠল। কিছুক্ষণ নিস্তব্ধতার পর চুপচাপ লাইন ডিসকানেক্ট করে দিল। ওয়াজদান কল রেখে দিল। আফাক জিজ্ঞেস করল, মালিহা কি বলেছে? ওয়াজদান ক্লান্তির হাসি হেসে বলল, মালিহার এতটুকু অধিকার তো আছেই যেন আমাকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দিতে পারে। আচ্ছা আফাক, আমি আর মালিহার সঙ্গে দেখা করতে চাই। মালিহা ফোন রেখে ধীরে ধীরে উঠল। রেলিং ধরে নিজেকে সামলিয়ে নিঃশব্দে উপরে নিচের রুমে চলে এলো। ব্যালকনির দরজা খুলে সোজা গিয়ে দোলনায় বসে পড়ল। শীতল বাতাস বইছিল, এমন এক শীতলতা যার আঘাতে চামেলির গাছ কেঁপে উঠছিল। মুহূর্তের মধ্যেই মালিহার গাল লাল হয়ে গেল আর হাত বরফের মতো জমে গেল। তবুও যেন সমস্ত অনুভূতি নিস্তেজ হয়ে গেছে। পা গুটিয়ে এসে দোলনায় শুয়ে পড়ল। চোখ মেলে আকাশের দিকে তাকালো। সে জানত তার প্রিয় পূর্ণিমার চাঁদ এখনও আসেনি। চাঁদ দেখা দিতে এখনও আরও কয়েকদিন বাকি। আমি কি কেবল এই চাঁদের অপেক্ষায় জীবন কাটিয়ে দেব? এই তীব্র রোদের ছায়া কি কখনো আমার জীবন থেকে সরবে না? সে ক্লান্ত মনে ভাবল। তারপর আল্লাহর কাছে মুক্তি চাইল। হে আল্লাহ, আমাকে এই পরীক্ষার পথ থেকে মুক্তি দাও। আমার মন বিভ্রান্ত, আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। রাত পার হয়ে গেল, কিন্তু মালিহা এক মুহূর্ত চোখ বন্ধ করতে পারল না। ফজরের আজান বাজতেই তার অবশ দেহে সামান্য নাড়াচাড়া এলো। সে উঠে নামাজ আদায় করল। তারপর হাত তুলল দোয়ার জন্য, কিন্তু দোয়া করতে পারল না। তার ঠোঁটে যে দোয়াটি উকি দিচ্ছিল তা নুরুল হুদার জন্য অভিশাপের মতো। কিন্তু মালিহা কখনোই নুরুল হুদার জন্য অভিশাপ চাইতে পারবে না। তাই সে দোয়ার হাত নামিয়ে জায়নামাজ গুটিয়ে রাখল। তার গলা শুকিয়ে আসছিল, পানির এক ফোঁটাও গিলতে পারছিল না। খাবার তো দূরের কথা, কিন্তু যখন আজার ফারুকি ও নুরুল হুদা নাস্তার টেবিলে এলেন, তখন নুরুল হুদা তার অনুপস্থিতি টের পেয়ে জিজ্ঞাসা করলেন, মালিহা নাস্তা করবে না? সে তো সাধারণত কখনো এত দেরি করে ওঠে না। আজার ফারুকি বলেনি যে মালিহা নাস্তার করতে অস্বীকার করেছে, বরং বললেন মালিহা তার রুমেই নাস্তা করবে। এই মিথ্যার পিছনে কারণ ছিল স্পষ্ট। আজার ফারুকি জানতেন যদি নুরুল হুদা জানতে পারে যে মালিহা খাচ্ছে না, সে সরাসরি ছুটে যাবে। হয়তো মালিহার ক্লান্ত মুখ দেখে কিছুটা বুঝতে পারবে মালিহার ভবিষ্যৎ তখন বাবাজানের হাতে ছিল। আর তিনি চাননি কোনো ভুল বোঝাবুঝি তাদের মধ্যে হোক। তাই তার মেয়ের নির্বুদ্ধিতা ঢেকে রাখলেন। একজন বাবার মতো কোমল দয়া ও সংযমী মালিহার প্রতি নুরুল হুদার মন ছিল উদার প্রশস্ত। কিন্তু আজহার ফারুকি জানতে বেশিরভাগ পুরুষের হৃদয়ে স্ত্রীর ব্যাপারে এসে সংকীর্ণ হয়ে যায়। তিনি চাননি নুরুল হুদার মনে কোনো সন্দেহ জাগুক। তবু নুরুল হুদা বিস্মিত ছিলেন। এই আচমকা পরিবর্তন তার কাছে অচেনা লাগলো। নুরুল হুদার অবাক হয়ে জানতে চাইল, কেন রোমে কেন? আজহার ফারুকি মৃদু হাসলেন। তার চিরচেনা ধীরে স্থির কণ্ঠে বললেন, আমাদের এখানে রেওয়াজ আছে, বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেলে কনে আর বর একে অপরের সামনে আসে না। এখন থেকে মালিহা আর তোমার সামনে আসতে পারবে না, ওকে? নাস্তা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মালিহার খালা ও মামুনিরা ও তার খালাতো বোনদের নিয়ে এসে গেলেন। আজহার ফারুকি তাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। তারপর মালিহার খালাকে বললেন, ফারিয়াল বেঁচে থাকলে সে নিশ্চয়ই মালিহার বিয়েটা রাজকীয়ভাবে করত। এখন তোমাদেরই সব কিছু সামলাতে হবে। আমি তো এসব ব্যাপারে
একদমই অজ্ঞ। আমরা আন্তরিকতার সাথে বললেন, চিন্তা করবেন না ভাই সাহেব, মালিহা আমার নিজেরই মেয়ে। আমি আর ভাবিরা মিলে সব কিছু সামলে নেব। বড় মামনি আত্মবিশ্বাসের সাথে বললেন, ইনশাল্লাহ কোনো ত্রুটি থাকবে না ভাই সাহেব। বিয়ের প্রস্তুতি তখন জোর কদমে এগোচ্ছে। কাসরে ফারুকের বিশাল বাগান যেন অপূর্ব মহল। শুধু প্রশস্তই যে প্রায় 500 গজ, আর পুরো প্রাসাদ বিস্তৃত 20,000 গজ জুড়ে অতিথির উপস্থিতি ছিল খুব সীমিত। শুধু ইফতেখার হাসান, মনির হাসান ও আমনার পরিবার। অতএব সিদ্ধান্ত নেওয়া হলো যে অনুষ্ঠান এখানেই। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এলো। কাসরে ফারুকের চারপাশ রঙিন আলোয় ঝলমল করতে লাগলো। আনন্দে ভরে উঠল পরিবেশ। অথচ মালিহার হৃদয়ে কোনো পরিবর্তন এলো না। তার অনুভূতি গেল যেন বরফ জমে গেল। অন্ধকারের আস্তরণ আরও গভীর হলো। মালিহার কানে ঝুলছিল মুক্তরূপ। মনে হচ্ছিল যেন জ্যোৎস্নার নরম আলো বাতাসে দোলে দোলে তার সৌন্দর্য প্রশংসা করছে। আর শুভ্র কাচের মতো কোমল কবজিতে রঙিন কাচের চুড়ি ঝংকার তুলছিল। সে ঝংকার মাঝে খাতা ছিল মুক্ত আর গোলাপের সুগন্ধি গাজরা, যেন বসন্ত নিজে এসে তার হাতের কাছে আশ্রয় নিয়েছে। তার ঘন লম্বা আধার চুলে মুক্তোর মালা গেঁথে বেনুনি আকারে এমনভাবে সাজানো হয়েছিল যেন চাঁদের আলো নেমে চুলে জড়িয়ে রূপের অলংকার হয়ে উঠেছে। মাথা আর কাঁধে আলতো করে চড়ানো ছিল হালকা কটনের হলুদ ওড়না। দূর থেকে মনে হচ্ছিল যেন শরতের শেষ বিকেলে নরম রোদ এসে তাকে ছুঁয়ে গেছে। বান্ধবীরা তাকে রুম থেকে বের করে আনলো। যে রুমে 2 দিন ধরে তার আবেগ, অনুভূতি, অপেক্ষা আর নতুন জীবনের স্বপ্ন ছবি ছিল, তারা সিঁড়ি বেয়ে নিচে নেমে হলরুম পার হয়ে লনে এসে দাঁড়ালো। তারপর মালিহাকে নুরহুদার পাশে বসিয়ে দিল। এদিকে ছেলেরা হলুদের খেলা শুরু করলো। মেয়েরা খেলায় অংশ নিল না, তারা শুধু হাসছিল আর গান গাইছিল। ছেলেরা সবাই সাদা কটনের পায়জামা পাঞ্জাবি পরা, যা কাদা, রং আর আনন্দে মিশ্রিত হয়ে গেল। তাদের ব্যস্ততা এত বেশি ছিল যে কেউ মালিহার পাশে বসে তাকে নুরহুদার হাসির ঝলমল লক্ষ্য করল না। কিন্তু ঠিক তখনই, যখন সবাই নিজের ব্যস্ততায় নিমগ্ন, জুনাইদের চোখ হঠাৎ তাদের দিকে পড়ল। সে চমকে উঠে চিৎকার করে উঠল, ভাইরা, একটা প্রবাদ আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। আমরা সবাই একে অপরের মুখে হলুদ মাখাচ্ছি, আর নুরহুদা তার হবু স্ত্রীর পাশে বসে নির্বিকার দাঁত বের করে হাসছেন। সবাই হেসে উঠল। তারপর মুঠোভর্তি হলুদ নিয়ে নুরহুদার দিকে দৌড়ে গেল। তিনি যখন দেখলেন একদল তার দিকে ছুটে আসছে, তখন সত্যি মালিহার মাথার ওপর দিয়ে লাফ দিয়ে পেছনে পালাতে চাইলেন, কিন্তু সামাদ ততক্ষণই তাকে ধরে ফেলল। এরপর সবাই মিলে টেনে হিঁচড়ে নুরহুদাকে হলের মাঝখানে নিয়ে এলো। কিছু বুঝে ওঠার আগেই তিনি ঘাসের উপর লুটিয়ে পড়লেন। মুহূর্তের মধ্যেই চারদিক থেকে তার গায়ে মুঠোভর্তি হলুদ মাখিয়ে দেওয়া শুরু হলো। তিনি চিৎকার করে উঠলেন, আহ, এ কী করছো তোমরা? কাল আমার বিয়ে, আর তোমরা আমার চেহারা খারাপ করে দিচ্ছ। তোমাদের ভাবির মন খুব নরম, তিনি ভয় পেয়ে যাবেন। প্লিজ একটু দয়া করো। কিন্তু কেউ যেন এত সহজে ছাড়তে রাজি নয়। ঘোমটার আড়ালে বসে থাকা মালিহা নুরহুদার কণ্ঠ শুনে একটু অবাক হয়ে মুখ তুলে দেখল। প্রথমে তাকে চিনতে পারছিল না। হলুদ মেখে থাকা মুখটা কিছুটা ভ্রান্তি ছড়াচ্ছিল, কিন্তু পরক্ষণে যখন চিনতে পারল, তখন নিজের অজান্তেই হেসে উঠল। 3 দিন পর সুমিরা দেখল মালিহার নিজের মুখে হাসি ফুটেছে, যেন দীর্ঘ সময়ের ভার কমে
তার ভেতরে স্বস্তির হাওয়া বইতে শুরু করল। যেমন লোহা লোহাকে কাটে, তেমনি বিষের প্রতিশোধকও হয় বিষেই। আল্লাহর দরবারে এই দোয়া, নূর হুদার ভালোবাসা যেন ওয়াজদানের আঘাতে ক্ষতবিক্ষত হৃদয়ে মলম হয়ে শান্তি ও সান্ত্বনা বয়ে আনে। আমিন। তার মাথা তুলতেই রেশমি ওড়নাটি মাথা থেকে পিছলে পড়ছিল, আর তখনই নূর হুদার দৃষ্টি এক মুহূর্তের জন্য আটকে গেল। সে মুখখানের দিকে 3 দিন পর প্রথমবার সে মালিহাকে দেখল, আর এক দৃষ্টিতে চেয়ে রইল। মালিহা তখনও যেন অন্য জগতে ডুবেছিল। চেহারা লুকানোর কথা মনেই আসেনি, বরং নুরুল হুদার অবস্থা দেখে হাসছিল, আর সেই হাসি নুরুল হুদার হৃদয়ে বইয়ে দিল প্রশান্তির বাতাস। তারপর হাসতে হাসতে বলে উঠল, আর না প্লিজ, দেখো দেখো, আমার বউ হাসছে। আমার বউ কথাটি শোনার সঙ্গে সঙ্গে মালিহার হাসি মিলিয়ে যায়। সে মাথা নিচু করে সুমেরাকে ঘুমটা ঠিক করে দিতে বলে। নূর হুদা তার এই লাজুক ভঙ্গিমা বেশ পছন্দ করল। মনে মনে ভাবল, আজ যত খুশি ঘুমটা টেনে রাখো, কাল তো আমি সরাবো। নিজের মনে এভাবে এক গোপন সুখ ভরা স্বগত উক্তি করল। সুমেরা কোলবালিশ নিয়ে বিছানায় বসেছিল। 1টা বাজতে আর কিছুক্ষণ বাকি, কিন্তু ঘুমের কোনো খবর নেই। এ কদিন সুমিরা আর মালিহা রাত জাগার অভ্যাস করে ফেলেছিল। দুজনে চুপচাপ বিছানার 2 প্রান্তে সে অন্ধকার ছাদের দিকে তাকিয়ে থাকত। মালিহা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার হাত পায়ের মেহেদি ধুয়ে ফেলল। সুমিরা দেখে বিরক্ত হয়ে বলল, এখনই মেহেদি ধুয়ে ফেললে কেন? সকালে ধুলে তো রং আরও বেশি গাঢ় হতো। মালিহা হাত সামনে বাড়িয়ে দিয়ে বলল, রং তো এখনও বেশ গাঢ় হয়েছে। সত্যি তার হাতে মেহেদির রং গভীর লালচে হয়ে উঠেছে। সুমিরা হাতটা ধরে হেসে বলল, নূর হুদা তোমাকে ভীষণ ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নেই। সুমিরা আবার বলল, তুমি কি খুশি না যে যার সাথে তোমার বিয়ে হতে চলেছে সে পৃথিবীতে তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে? মালিহা শান্ত স্বরে উত্তর দিল, খুশি হব না কেন? প্রত্যেক মেয়েই চায় তার স্বামী শুধু তাকেই ভালোবাসো। কিন্তু তার কণ্ঠে কোনো উচ্ছ্বাস ছিল না। প্রসঙ্গ বদলানোর জন্য সে বলল, চা খাবে? আমি নিজের জন্য বানাতে যাচ্ছি। সুমিরা অবাক হয়ে বলল, তুমি আর চা? হ্যাঁ, আসলে নুরুল হুদা চা খুব পছন্দ করেন। সুমিরা একটু কটাক্ষ করে বলল, তার পছন্দ অপছন্দ একটু বেশি গুরুত্ব দিচ্ছ না? যার জন্য নিজের ভালো লাগা গুলোকে ছেড়ে দিয়েছ, তার পছন্দগুলো আপন করে নিতেই বা সমস্যা কোথায়? সে কার কথা বলছে আমি ভালো করেই জানতাম। মুখে আর ওয়াজদানের নাম উচ্চারণ না করলেও বুঝতে পারছিলাম তার ইঙ্গিত কেবল তার দিকে। এঙ্গেজমেন্টের দিন থেকেই আমি তার কাছ থেকে ওয়াজদানের নাম শুনিনি। সুমেরা গভীরভাবে তার দিকে তাকিয়ে বলল, তুমি বসো, আমি চা বানিয়ে আছি। কিন্তু চা বানানোর আগেই দেখলো মালিহা স্টুডিওতে চলে গেছে। নতুন ক্যানভাসে ইজাল বসিয়ে ব্রাশ হাতে নিয়ে কি আঁকবে ভেবে পাচ্ছিল না, তবু হাত আপনা আপনি চালাতে লাগলো। সুমিরা চা নিয়ে ফিরে এসে দেখলো মালিহা পুরোপুরি আঁকায় ডুবে আছে। একাগ্রতায় হাত দ্রুত ক্যানভাসে চলছে। সুমিরা ডাকলো না, কাপটা টেবিলে রেখে নিঃশব্দে স্টুডিওতেই ঢুকে গেল। তারপর চোখ ক্যানভাসে পড়তে তার মাথায় যেন বজ্রপাত হলো। ভয় আর বিস্ময়ে সে মালিহার দিকে তাকালো, আর মালিহা সুমিরাকে টের পেয়ে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? কিন্তু সুমিরার নির্বাক, তার চোখে এখনও ক্যানভাসের দিকেই। তার বিস্ময় হতভম্ব দৃষ্টি দেখে মালিহার চোখও ক্যানভাসের দিকে ঘুরে গেল, যা থেকে সুমিরা বিস্ময় নিস্তব্ধ হয়ে পড়েছিল। এবার মালিহাও ভেতর থেকে কেঁপে উঠল। অধরা সেই প্রতিচ্ছবিটি ক্রমেই এতটা জীবন্ত হয়ে উঠল যে ক্যানভাসে স্পষ্ট দেখা গেল
বস্তানের চেহারা, অথচ মালিহা টেরই পায়নি যে সে বস্তানের প্রতিচ্ছবি আঁকছে। নিজের অসহায়ত্ব অনুভব করে তার চোখে অজান্তেই অশ্রু চলে এলো। নিজেকে সামলানোর চেষ্টা, কাপা হাতে ব্রাশ ফেলে সেখান থেকে চলে গেল। সুমিরা পিছু নিয়ে বারান্দায় এসে দেখল মালিহা দোলনায় বসে আছে। মাথা নিচু করে হাঁটুর উপর ঠেকিয়ে সুমিরা ধীর পায়ে পাশে গিয়ে বসল। মালিহার চোখ শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে, যেন ভেতরের সব আলো নিভে গেছে। তার নিঃশব্দ যন্ত্রণা সুমিরার মনকে বিষণ্ণ করে তোলে, অথচ সে নিজেও কিছু বলতে পারছিল না। নীরবতা ভারী হয়ে উঠল, সময় থেমে রইল। হঠাৎ মালিহা ভাঙা ক্লান্ত কণ্ঠস্বর নিস্তব্ধতায় ভেঙে দিল। আমি মরতে চাই না। কণ্ঠে অসহায়তার সুর, কিন্তু কিছুদিন ধরে মনে হচ্ছে আমার ভেতরে সব কিছু মরে যাচ্ছে, এমনকি জীবনও। কথা বলে সে নিজেই কেমন আতঙ্কিত হয়ে উঠল, যেন তার নিজের বলা শব্দগুলো তাকে ভয় পাইয়ে দিয়েছে। সে সুমিরার হাত শক্ত করে ধরে চোখে ক্ষোভের আকুতি, ভয় আর অসহায়তা নিয়ে বলল, আমি মরতে চাই না সুমিরা, প্লিজ আমাকে বাঁচাও। আমার নিঃশ্বাস আটকে আসছে, আমার হৃদয় যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে। প্রতিটি স্পন্দনে আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি যেন নিঃশ্বাস হয়ে যাচ্ছি। কিন্তু আমি মরতে চাই না। এই মানুষটার চিন্তা আমাকে শেষ করে দিচ্ছে, মনে হচ্ছে আর বাঁচতে পারবো না। আমাকে বাঁচাও সুমিরা, প্লিজ আমাকে বাঁচাও, না হলে আমি মরে যাব। সুমিরার হৃদয় ঝড় বয়ে গেল। সে এক ঝটকায় মালিহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। তারপর নিজেকে সামনে নিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো, কিন্তু বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল নিঃশব্দে, নিঃশেষে। আমি মালিহাকে নিয়ে খুব চিন্তিত। আজহার তাকে তার অবস্থান থেকে ঠিক ভালো দেখাচ্ছে না। গায়ে হলুদের অনুষ্ঠানে মালিক নাসির মালিহার সেই অচেনা অনুভূতিহীন আচরণটি প্রথম লক্ষ্য করেছিলেন, আর এখন স্টাডি রুমে বসে আজহার ফারুকীকে নিজের উদ্বেগ প্রকাশ করছিলেন। হালকা স্বরে তিনি বললেন, হ্যাঁ আমিও খেয়াল করেছি সে আজকাল বেশ উদাসীন থাকে, তবে মনে রেখো এটা আসলে তার নিজের কর্মের ফল। যারা সহজেই অন্যের ওপর বিশ্বাস করে তাদের আগে থেকে প্রতারণার জন্য প্রস্তুত থাকতে হয়। কণ্ঠে চিন্তার সঙ্গে একটুখানি রাগের ছোঁয়াও ছিল। মালিক নাসির কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন, যে বিষয়টি আপনা আপনি শেষ হয়ে গেছে তা নিয়ে এত আলোচনার মানে কি? তবুও আমার মনে হয় এই বিষয়টা কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া যেত। সে এখনও আগের ধাক্কায় সামলে উঠতে পারেনি, আর আমরা তাকে নতুন এক পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিলাম। আজহার ফারুকী গম্ভীর স্বরে জবাব দিলেন, বিয়েটা পিছিয়ে দেওয়া যেত ঠিকই, কিন্তু কী কারণ দেখানো হতো? এটা বলতাম যে আমার মেয়ের মন ভাঙা হয়েছে, তাই এখন ওর কষ্ট কাটিয়ে ওঠার জন্য সময় দরকার। তুমি কি মনে করো আমি ইচ্ছে করি আমার মেয়ের ক্ষতি চাই? না মালিক নাসির, আমার সেই ইচ্ছে নেই। তারপর একটুখানি থেমে নিচু গলায় বললেন, কিন্তু যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি তাহলে মালিহা সন্দেহের মুখে পড়বে, আর একবার সন্দেহের চোখে দেখলে পবিত্রতার চাদরের দাগ পড়ে যায়। সে ভুল করেছে, তবে আমি চাই না সে ভুলের কারণে তার সম্মানহানি হোক। হ্যাঁ, কিছুটা কষ্ট তাকে পেতেই হবে। আজহার ফারুকী স্বাভাবিক দৃঢ়তায় বললেও মালিক নাসির ভালো করে বুঝলেন ভেতরে ভেতরে তিনি কতটা অস্থির। তিনি নরম স্বরে অনুরোধ করলেন, দেখো আজহার, খেয়াল রেখো এই কষ্ট যেন মালিহার সহ্যের সীমানা না ছাড়িয়ে যায়। তা হবে না। যদি হতো তাহলে সে নিজেই বিয়েতে অসম্মতি জানাতো, এভাবে চুপচাপ রুলহুদার নামে মেহেদি হাতে লাগাতো না। তুই ভুলে যাচ্ছ আজহার, তার চুপ থাকার অভ্যাস আছে। না মালিক, আমি বলিনি। মনে রেখো যে একদিন
তাকে কথা বলার সাহস জুগিয়েছিল। সেই শক্তি আজও তার ভেতরে আছে। মালিহা যদি বজদানকে বিয়ে করতে চাওয়ার কথা প্রকাশ্যে বলতে পারে, তবে সে চাইলে এটাও বলতে পারত যে নুরুল হুদাকে বিয়ে করতে চায় না, কিন্তু সে তা বলেনি। তার নীরবতা প্রমাণ করছে তার আপত্তি নেই। তাছাড়া নীরবতা সম্মতির লক্ষণ, কথা বলেই আজহার ফারুকী আলোচনা শেষ করে দিলেন।